আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট বিডি। বিপিএল চলছে এবং বিপিএলে আজকে যে ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করতে আমরা এসেছি সেটা হচ্ছে ঢাকা ভার্সেস রাজশাহীর ম্যাচটা। এবং এখানে খেলার ইচ অ্যান্ড এভরি ডিটেল নিয়ে আমরা কথা বলবো। সেক্ষেত্রে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স জার্নালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, আমরা বলছিলাম যে আজকের দুটো ম্যাচে কিন্তু খুব অল্প রানের খেলা হয়েছে এবং এটা কিন্তু আসলে ফ্র্যাঞ্চাইজি লিগে মাঝে মাঝেই হয়, কিন্তু বাংলাদেশে আসলে একটু বেশিই হচ্ছে। গতকালকে আমরা দেখেছি খুব ভালো স্কোরিং ম্যাচ এবং আজকে আবার দুইটা ম্যাচই কিন্তু খুব ডাউন গেছে। আজকের ম্যাচ নিয়ে আপনার যদি একদম প্রিভিউ বলি, সেটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, ঢাকা ক্যাপিটালস কিন্তু একটা বড় সংগ্রহ করতে পারতো। শুরুটা দুর্দান্ত ছিল। জি, প্রথম 6 ওভার শেষে সম্ভবত 54 রান ছিল তারা বিনা উইকেটে। তো এই ধরেন টিমস লাইক ঢাকা ক্যাপিটালস বা নোয়াখালী এক্সপ্রেস যারা টুর্নামেন্টে স্ট্রাগল করছে, ধরেন একটা ফেজ ভালো করলেও কেন যেন এটা ক্যারি করতে পারছে না। তো আপনি দেখবেন যে 6 ওভারে 54 রান হওয়ার পর সেখান থেকে ঢাকা ক্যাপিটালস লাস্ট 84 বলে রানে বলও স্কোর করতে পারেনি। তো এখান থেকে বোঝা যায় আসলে যে টিমটা একদমই ছন্দে নেই। এবং একটা কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি যে সাব্বির রহমানকে কেন এত নিচে ব্যাট করানো। দেখেন, আমাদের দেশের ক্রিকেটে কিছু প্লেয়ারদেরকে ভুল একটা ট্যাগ দিয়ে আমরা কিন্তু তাদের কেরিয়ার নষ্ট করেছি। অতীতে ছিল যে নাইম ইসলাম, উনি কিন্তু একজন প্রপার টেকনিক্যাল ব্যাটার। তাকে আমরা ছক্কা নাইম বলে তার রোলটাই ডিফাইন করেছে যে নাম্বার 7 বা নাম্বার 8 খেলতে হবে। বাট উনি কিন্তু একজন আদর্শ ব্যাটার যদি বলতে পারি, পার্টিকুলারলি টেস্ট ক্রিকেটের জন্য তার সার্ভিস আমরা পাইনি। এখন আসি সাব্বির রহমানের ক্ষেত্রে। সাব্বির রহমান ইজ নট আ স্লগার বাই এনি মিনস, ঠিক আছে? হয়তো ওনার দক্ষতা রয়েছে, বড় হিট করতে পারেন, বাট উনি কিন্তু ডেথ ওভারে শুধু ব্যাট করার জন্য ব্যাটার না, এমন কোনো ব্যাটার উনি না। উনি হচ্ছে নাম্বার 3-তে বা নাম্বার 4-এ খেলবেন, একটু মার কাটারি ব্যাটিং করবেন, বাট উনি কিন্তু ইনিংস বিল্ড করতে জানেন। মুভিং বল কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা 2015-16 গোল্ডেন টাইমে বাংলাদেশ যখন খেলেছে সেই টিমে কিন্তু উনি ওই পজিশনে ব্যাট করেছে। আমি জানি না টিম ম্যানেজমেন্টের মাথায় কি ছিল বা মাথায় আদৌ কিছু আছে কিনা টুকরো টাকরা। আই এম সরি টু সে যে এরকম একজন প্রতিভাবান ক্রিকেটারকে আপনি ওয়েস্ট করলেন পুরাটা টুর্নামেন্ট নাম্বার 8-এ বা নাম্বার 7-এ ব্যাট করিয়ে। আপনার টোটালি পিসড অফ আসলে যে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আমার কথা বলার রুচি আসলে নেই, যে টিমটাকে যেভাবে ম্যানেজ করা হয়েছে। আপনি নোয়াখালী এক্সপ্রেসের দিকে দেখেন যে তারা স্ট্রাগল করেছে, বাট দে হ্যাড দ্যাট হাঙ্গার ইন দেমসেলভস যে ভালো করবো আমরা, অবশেষে হলেও ম্যাচ কিছু জিতবো। একটা ম্যাটার অফ প্রাইড তাদের মধ্যে ছিল, বাট ঢাকা ক্যাপিটালসের মধ্যে ইটস কমপ্লিটলি মিসিং। না, এই ক্ষেত্রে আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করতে চাই, কারণ উপরে প্রপার ব্যাটসম্যান তো আছেই। কাকে ধরেন আপনি ধরতে চাচ্ছেন? ক্যাপ্টেনকে আপনি কেন বাদ দিচ্ছেন? আই ডোন্ট কনসিডার হিমসেলফ অ্যাজ আ ডোমেস্টিক ক্রিকেটার এনিমোর। উনি যেইভাবে ব্যাট করছেন, যেই শটগুলো খেলে উনি আউট হচ্ছেন। আপনি যদি আজকের শটটা দেখেন, কি উইয়ার্ড একটা পজিশনে গিয়েছেন উনি স্লগ করতে গিয়ে। এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোনো ব্যাটার এভাবে আউট হয়? এটা আসলে বলার মতো না। নাসির হোসেন ঠিক আছে, নাম্বার 3-তে ব্যাট করানো হচ্ছে, তাহলে নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 এখানে কারা খেলেছে দেখেন বিগত সময়, তাদের থেকে তো সাব্বির রহমান খারাপ ব্যাটার না। আর ধরেন ঠিক আছে যে ফেয়ার এনাফ আপনি কথা বললেন, এটা ধরেন লজিক্যাল আমি ধরলাম, কিন্তু তারা তো প্রথম কয়টা ম্যাচ পারফর্ম করতে পারেননি, তাহলে তারপরে কেন তাকে ট্রাই করা হলো না? এইটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। আমি কিন্তু বলিনি যে ধরেন খেলালেই উনি ভালো খেলবেন, এটা কিন্তু বলিনি, বাট অপশনটা তো দেওয়া যেত। আজকে ধরেন যে বিনোরা ফার্নান্ডোর একটা ওভারে কি অসাধারণ দুটো 6 মেরেছেন সাব্বির রহমান। লাস্ট ওভারে বলই বাকি ছিল 6টা, উনি আসলে আরেকটা শর্ট বাউন্ডারি ক্লিয়ার করতে গিয়ে হোল্ড আউট হয়েছেন। কিন্তু এই ব্যাটারটা যিনি ধরেন প্রপার শট মেকিং করতে পারছেন, উনি যদি কিছুটা বল সময় পেতেন, ইনিংস বিল্ড করার টাইম পেতেন, স্ট্রাইক রোটেট করতেন, এই রানটা তো অনেক বেশি হতে পারে। ডেফিনেটলি। আমরা একটু দর্শকদেরকে জানাতে চাই, ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে 131 রানে তারা অল আউট হয় এবং 132 রানের জয়ের লক্ষ্যে পৌঁছায় রাজশাহী 3 উইকেট হারিয়ে। এবং ঢাকার পক্ষে আমরা সর্বোচ্চ রান করতে দেখেছি উসমান খান, যিনি 27 বলে 41 রান করেছেন, যেটা পাওয়ার প্লেতে যে আপনি 54 রানের কথা বলছিলেন তারই অবদান আসলে। এরপর থেকে যদি আমরা বলি যে তারা ক্যাপ্টেনকে আমরা টেস্ট খেলতে দেখেছি এবং নাসির হোসেনকে ওয়ানডে খেলতে দেখেছি। আমরা 27 বলে 24 রান করতে দেখেছি নাসির হোসেনকে এবং মোহাম্মদ বিতুনকে 16 বলে 13 রান। এবং আপনি শুরু থেকেই কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে বারবার কোশ্চেন তুলছিলেন যে মোহাম্মদ বিতুন তো দলেই থাকেন, উনি ক্যাপ্টেন কেন? মেবি কোয়া প্রেসিডেন্টের কোটায় ক্যাপ্টেন।
এটাও হতে পারে। আমি এছাড়া আমার মাথায় আসলে কিছু আসছে না যে দেখেন একসময় কিন্তু মোহাম্মদ মিথুন বেশ ভালো একজন ব্যাটার ছিলেন, ন্যাশনাল সার্কিটে ন্যাশনাল সার্কিটে ভালো করেছেন এবং আমার বন্ধু বান্ধবদের সাথে যখন আমরা ক্রিকেটে আড্ডায় মেতে উঠতাম তখন অনেকে মোহাম্মদ মিথুনকে ক্রিটিসাইজ করার সময় কিন্তু আমি তার বিপক্ষে কথা বলেছি এবং মিথুন কিন্তু একটা সময় দুর্দান্ত স্পিন বল খেলতেন। টার্নিং উইকেটে মোহাম্মদ মিথুন খুব ভালো একজন ব্যাটার ছিলেন, বাট সব কিছুর একটা সময় থাকে, সেই সময়টা তো এখন নেই। ঠিক আছে, আমি যদি এখন আবার আমার গ্র্যাজুয়েশনের সিজিপিএ বাড়ানোর জন্য পড়তে বসতে চাই, সময়টা তো আর এখন সেটা নেই। তা সেই সময়টা তো চলে গেছে, তাহলে কেন তাকে এই পজিশনে এরকম একটা টুর্নামেন্টে খেলানো হচ্ছে, এটা আমার একটা প্রশ্নের জায়গা। আমরা ঢাকার ইনিংসের কথা বলছিলাম, টপ স্কোরারদের, সেক্ষেত্রে রাজশাহীর যারা বোলিং লাইন আপে আসলে এই রানটাকে যেভাবে পাওয়ার প্লে শুরু হয়েছিল সেটাকে স্ট্রংলি কন্টিনিউ করার জন্য যেটা পারেনি, সেটার জন্য আমি রিপন মণ্ডলকে আবার বলতে চাই এই বোলারটাকে নিয়ে আসলে বাংলাদেশের খুব প্রপারলি প্ল্যান করে যাওয়া উচিত। উনি আজকেও কিন্তু 4 ওভারে 30 রানে 3টা উইকেট নিয়েছেন। এছাড়া রুবেল নামে আমরা একজনকে নতুন স্পিনার দেখেছি, তিনিও কিন্তু ভালো বল করেছেন, 4 ওভারে 22 রানে 2 উইকেট। রুবেলের বলে মোহাম্মদ মিথুন খুব উইয়ার্ড একটা শট খেলা আউট হয়েছে। এরপরে আব্দুল গাফার সাকলাইনের কথা আমরা বলছি, উনি 4 ওভারে 24 রানে 4 উইকেট। ওভারঅল যদি আমরা রাশিয়ার কথা বলি, অনেক নাম করা কোনো বোলার আমরা কখনো দেখিনি কিন্তু, কিংবা অনেক বড় পাকিস্তানি কেউ নেই। হয়তো তিনি সাপোর্টিভ কান্ট্রির 2-1জনকে নিয়ে তারা টিমটা কম্বিনেশন করেছেন এবং তারা কিন্তু আসলে প্রপারলি ভালোভাবে খেলছেন জিনিসটাকে। এছাড়া জবাব দিতে নেমে মোহাম্মদ ওয়াসিমের 13 বলে 22 এবং তানজিদ তামিমের অনবদ্য 43 বলে 76 রানের এই ক্যামিওতে এবং প্রপারলি আসলে জয় লক্ষ্যে পৌঁছায়। ওভারঅল যদি আমি টিমের কথা বলি, এইখানে পারফরমেন্সের দিক থেকে আপনি ওভারঅল ম্যাচটাকে কিভাবে দেখছেন? দেখেন, আগের ম্যাচে রংপুর রাইডার্সের সাথে রাজশাহী ওয়ারিয়র্সের পার্থক্যটা কোথায়? এখানে প্রত্যেকটা প্লেয়ারদের কিন্তু রোলটা ডিফাইন্ড। প্রত্যেকটা ফাস্ট বোলার, প্রত্যেকটি স্পিনার জানেন যে তারা ইনিংসের কোন ফেজে বোলিং করবেন এবং গতকালকে ডে ম্যাচ ছিল, উইকেটে বাড়তি পারচেস থেকে থাকতে পারে, সেক্ষেত্রে লামিচানেকে খেলানো হয়েছে। আজকে ময়েস্টি অ্যান্ড অনেকটা ফগি কন্ডিশনে খেলা হবে, লামিচানেকে ড্রপ করে বিনোরা ফার্নান্ডোকে খেলানো হয়েছে। তো এটা কিন্তু আমার মনে হয় তারা দুজনও জানেন যে কোন দিন কোন কন্ডিশনে কে খেলতে পারবেন, সো রোলের একটা ক্ল্যারিটি রয়েছে। রিপন মণ্ডল ডেথে বল করছেন, গতকালকে উনি মার খেয়েছেন, ইয়েট টিম ম্যানেজমেন্ট পারসিস্ট করেছেন, আজকেও তাকে ডেথে বল করানো হয়েছে, টিম তাকে ব্যাক করেছে এবং দেখেন উনি কিন্তু পারফর্ম করেছেন। সাকলাইন, উনি নতুন বলের খুব একটা ভালো বোলার নন, তাকে দেখবেন পাওয়ার প্লের পরপর আনা হয়েছে এবং উনি কিন্তু সাকসিড হয়েছেন। সো এই যে ক্ল্যারিটিটা, কোন প্লেয়ারের স্ট্রেংথ কোথায়, এটা যে চমৎকারভাবে স্টাডি করা হয়েছে টিমটাতে এবং তার এক্সিকিউশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে এই ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য অনেক বেশি মোমেন্ট আমাদের কাছে নেই। আমি একটু যা জানতে চাই, সাইফ হাসানকে কন্টিনিউয়াস আমরা ব্যর্থ হতে দেখছি। উনি বোলিংয়ে যা হোক, যদি বলি মানে ভালো বোলিং করেছেন ব্যাটের জায়গা থেকে, কিন্তু উনি তো প্রপার ব্যাটসম্যান, টিমের ভাইস ক্যাপ্টেন। আমরা এর আগের এপিসোডগুলোতে অনেকভাবে কথাগুলো বলেছি। তানজিদ তামিম ব্যাক করেছেন, কিন্তু সাইফ হাসানের এই আই থিঙ্ক হি নিডস আ মেন্টাল ব্রেক। একটা দুটো ম্যাচ একটু অফ দেন, মেবি লেট হিম গো ফর আ ভ্যাকেশন, একটু সময় দেন। যত খুব বেশি খারাপ খেলছেন, থাকে না যে 10-20 রান করছেন, স্টার্ট পাচ্ছেন, কনভার্ট করতে পারছেন না, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু উনি কিন্তু এখন উইকেটে সেটেলই হতে পারছেন না, টিকতেই পারছেন না, খুব বাজে শট খেলে এত খারাপ ব্যাটার তো উনি না। তার মানে এখানে মেন্টাল কোনো একটা অ্যাসপেক্ট ইনভলভড। তো আমার মনে হয় ওনার আসলে ওই ইস্যুটা রিজলভ করা দরকার। যদি সেটা রিজলভ হয়, আমার মনে হয় উনি ভালো করবেন। আমি এখানেই বলছি যে দেখেন, প্লেয়ার্স লাইক সাইফ হাসান, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়ান ম্যাচ নাসির হোসেন খুব ভালো উনি করেননি। শাহিম হোসেন পাটোয়ারি অন অ্যান্ড অফ রয়েছেন, তাহলে ইমাদ ওয়াসিম এন্ড সাব্বির রহমানকে কিন্তু আরেকটু উপরে ব্যাট করানো যেতে পারতো। এটাই আর কি আমার কথা, যে আসলে টিমটা ওইভাবে প্রপার কোনো প্ল্যানিং নেই যে ম্যাচ জেতার জন্য কি কি করা যায় বা করা যেতে পারে। এই জিনিসটাই আসলে আপনি দুটো টিমের মধ্যে পার্থক্যটা খুব দেখতে পারবেন তীব্র। আপনার কাছে দুই টিমের যদি কোনো সাজেশন থাকে যে নেক্সট ম্যাচগুলোতে তারা যদি এইভাবে টিমটাকে চেঞ্জ করতে চায়, হয়তো জয়ের যেটুকু অবশিষ্ট ম্যাচ আছে সেখানে হয়তো ভালো করার চান্সেস আছে? সাজেশন একটাই, রাজশাহী ওয়ারিয়র্সের জন্য যে যেভাবে চলছে এটাই পারসিস্ট করা হোক, জি, আনলেস অ্যান্ড আনটিল খুব খারাপ কিছু বা কোনো প্লেয়ার খুব ব্যাডলি পারফর্ম না করেন বা ইনজুর্ড না হন। ইভেন ইনিশিয়ালি যে ফরেনার্সরা ছিলেন তারাও যদি ব্যাক করে, এই প্লেয়ারগুলো যদি ভালো পারফর্ম করতে থাকে তাদেরকে যেন কন্টিনিউ করানো হোক, এটা আমার চাওয়া। ঢাকা ক্যাপিটালসের জন্য টুর্নামেন্ট এখন ঢাকাতে আসছে, হোম টিম হবে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের শেষটা যদি তারা দুটো একটা জয় দিয়ে শেষ করতে পারে তাদের জন্য ভালো, বাট টিমটা আসলে বর্তমানে যে শেপে রয়েছে, আই ডোন্ট থিংক দে আর গোয়িং টু উইন এনি ম্যাচ। কোনোমতে হয়তো এই টুর্নামেন্টটা শেষ করতে পারলে বাঁচা যায়। যেমন আমি কিন্তু বলছিলাম যে নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ জিতবে,
তাদের ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিংটা আমি দেখেছি, কিন্তু ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রে ইটস অন দ্য ডিক্লাইন। ঠিক আছে, তো মনে হয় না যে ঢাকা ক্যাপিটালস আর কোনো ম্যাচ জিতবে হয়তো এই টুর্নামেন্টে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। ধন্যবাদ প্রতীক ভাই, আপনার কাছ থেকে আমরা আসলে এই ম্যাচের অনেক কিছু জানতে পারলাম এবং আমরা আশা করি যে সাজেশন কিংবা যে অবজারভেশন আমরা অ্যাজ এ দর্শক কিংবা আপনার অ্যানালিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু আমরা জানতে পারি কিংবা বলার চেষ্টা করেছি সেটুকু ওভারকাম করে হয়তো টিম দুইটা আরও ভালো গুছানো এবং আরও ভালো খেলা উপর দিবে। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে জানতে চাই বিপিএল কেমন লাগছে আপনাদের, আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।